বিসমিল্লাহির রহমানির রহিম। রোগীলিপি করার সময়ে যেই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে, আজ আমি একটি রোগীলিপির ওই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি। একটি রোগী আমার চেম্বারে এলো। নাম সীমা, 25 বছর বয়স, পিসি প্রেজেন্ট কমপ্লেন। তার হেডেক, মাথা ব্যথা, প্রধান সমস্যা মাথা ব্যথা, আরও সমস্যা থাকতে পারে। রোগী আমাদের মাথা ব্যথা, পেট ব্যথা, মাসিকের সমস্যা, সাদাস্রাবের সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ, বিভিন্ন সমস্যা নিয়ে আসে। আমরা এই রোগীটা মনে করুন মাথা ব্যথা, প্রধান সমস্যা মাথা ব্যথা। এই মাথা ব্যথাটা কত বছর, প্রথমে জানতে হবে যে তার এই সমস্যাটা কত বছর। রোগী আমাকে তথ্য দিল 5 বছর তার এই মাথা ব্যথা। এখন আমাদের জানতে হবে এই মাথা ব্যথার পিছনে কোনো কারণ আছে নাকি, কজেশন, কারণ। এই মাথা ব্যথার কারণ কি, এটা আমাদের জানার চেষ্টা করতে হবে। রোগী মাথা ইনজুরি হতে পারে। ইনজুরি হলে আমরা হাইপিরিকাম, আর্নিকা, নেট্টাম সাল ওষুধ ভাবতে পারি। তবে অবশ্যই আমাদের হাইপিরিকাম, নেট্টাম সাল, আর্নিকার লক্ষণ ওই রোগীর মধ্যে পেতে হবে। এরপরে আমরা এই মাথা ব্যথাটা অ্যাগ্রেভেশন, অ্যামেলিয়েশন, বৃদ্ধি বা উপশম, এটা আমাদের জানতে হবে। নেট্টাম মিউরের রোগী একেবারে রোদ সহ্য করতে পারে না, নয়েজ, শব্দ সহ্য করতে পারে না, যে কারণে আমাদের এই অ্যাগ্রেভেশন, অ্যামেলিয়েশন, বৃদ্ধি বা উপশম খুবই গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে। এরপরে আমরা রোগীর পাস হিস্ট্রি জানার চেষ্টা করব। এই রোগী যেহেতু মহিলা রোগী, এর কোনো বাচ্চা কাচ্চা নর্মালে হলো না সিজারে হলো, এটা আমাদের জানতে হবে। কোনো অপারেশন আছে নাকি, কোনো চর্মরোগ চাপা পড়ছে নাকি, তার টাইফয়েড হয়েছে, পূর্বে টাইফয়েড হয়েছিল নাকি, অ্যালার্জি সমস্যা পূর্বে ছিল নাকি, আমরা অতীতের তার কোনো বড় ধরনের রোগ ছিল, এটা আমরা জানার চেষ্টা করব। এরপরে আমরা ফ্যামিলি হিস্ট্রি, তার পরিবারে কোনো বড় ধরনের রোগ ছিল নাকি, কারো যক্ষা, ক্যান্সার, ডায়াবেটিস, অ্যালার্জি সমস্যা, রিউমেটিক পেইন, বড় কোনো সমস্যা তার বাবা মা, ভাই বোন, নানা নানি, মামা খালা, চাচা, এই তার ব্লাড কালেকশন যারা, তাদের মধ্যে কোনো বড় ধরনের রোগ ছিল নাকি, এটা আমাদের জানতে হবে। এরপরে আসুন জেনারেল সিমটম। আমরা প্রথমেই থার্স্ট, পিপাসা জানব। রোগীকে আমরা জিজ্ঞেস করলাম, আপনি পানি পান করেন? রোগী বলল যে জি, পানি পান করি। আমার এই প্রশ্ন আর রোগীর এই উত্তর
আমার এই প্রশ্ন রুগীর উত্তর এটা কোনোই কাজে আসবে না, রুগীলিপিতে কোনো কাজে আসবে না। রুগী পানি পান করে, আমি বলছি পানি পান করেন, আপনি রুগী বলল জি করি। এখন সে পরিমাণে বেশি করে না কম করে, আমি প্রশ্ন কিন্তু সঠিকভাবে করতে পারি নাই, রুগী উত্তর ওইভাবে দিতে পারে নাই। আমার বলতে হবে যে আপনি পানি পান করেন, শুধু 3 বার খাবারের পরই কি একটু পানি পান করেন না অন্য সময় করেন? রুগী বলল যে ডাক্তার আমি 3 বার পানি পান করি, এছাড়াও আমি মাঝে মাঝে পানি পান করি। রুগীর এই উত্তরটা আমাদের রুগীলিপিতে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমার রুগীর খাবারের পরিমাণ বেশি খায় না কম খায়, এটা আমাদের জানতে হবে। যেমন আমরা জানি লাইকোপোডিয়াম, সরিনাম, ফসফরাস, চায়না খুব বেশি খায়, তো আমাদের খাবারের পরিমাণটাও জানার চেষ্টা করতে হবে। রুগীর আমরা জিভ দেখি, টাং দেখি, এই টাংটা দেখতে হবে ময়েস্ট না ড্রাই। ড্রাই হলে আমরা যেমন পালসিটিলা ভাবি, অন্য লক্ষণও পেতে হবে পালসিটিলার। ময়েস্ট হলে মার্শল বা আরও অনেক ওষুধ আছে, এগুলো ভাবি। তো যে কারণে আমাদের টাং দেখতে হবে। এরপরে রুগীর টিতে কোনো সমস্যা আছে নাকি দাঁতে, সেটাও আমাদের দেখতে হবে। এরপরে রুগীর স্যালাইভেশন আছে নাকি, এটা আমাদের জানতে হবে। এখন আসি রুগীর পছন্দ, ডিজার। এই ডিজার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রুগীকে যখন জিজ্ঞেস করি আপনি সব খাবার খান, রুগী বলল যে জি ডাক্তার সাহেব আমি সব খাবার খাই। এই যে আমি জিজ্ঞেস করলাম, রুগী অ্যান্সার দিল, আসলে এই প্রশ্ন অ্যান্সার এটা কিন্তু রুগীলিপিতে কোনো গুরুত্ব নেই। রুগী কোনটা বেশি খায়, কোনটা কম খায়, আমার এটা তো জানতে হবে। আমি স্পেসিফিক জিজ্ঞেস করলাম যে আপনি সব খাবার খান, ঠিক আছে, আপনাকে যদি মাংস 3 বার দেওয়া হয়, সকালে, দুপুরে, রাতে, আপনি খেতে পারবেন? রুগী বলল যে জি ডাক্তার আমি 3 বার খেতে পারবো। এইটার গুরুত্ব আছে। রুগী মিষ্টি পছন্দ করে, আমি বললাম যে আপনি মিষ্টি কি মাঝে মাঝেই খান বা বাসায় রাখেন, বা বাসায় আছে, আপনি কি চেষ্টা করেন খাওয়ার, না সামনে পেলে একটা খেলেন, না পেলে না খেলেন, বিষয়টা এরকমের। রুগী বলল ডাক্তার আমার সামনে পেলে একটা খাই। এই লক্ষণটা বেশি গুরুত্ব আসবে না। যদি এই রুগী বাসায় থাকা অবস্থায় মাঝে মাঝেই খাওয়ার চেষ্টা করে বা বাহিরে বের হলেও মিষ্টি খাওয়ার চেষ্টা করে, ওই লক্ষণটার গুরুত্ব আছে। আমরা অনেক সময়ই দেখি, আপনারা অনেকেই আমার কাছে রুগীলিপি পাঠান, ডিজারের মধ্যে লিখছেন মিট, সুইট, এগ, লেখার পরে সেখানে বিশেষ করে কোনো প্লাস মাইনাস কিছুই নেই। এখন রুগী খাবার খায়, পছন্দ করে, ঠিক আছে, কিন্তু কোনটা বেশি পছন্দ করে? বিশেষ করে লবণ পছন্দ করে। লবণ পছন্দ করে নেট্টাম্বিওর, ফসফরাস, কোনিয়াম, ল্যাকক্যান। এখন এই ওষুধগুলো মনে করেন যে লবণ পছন্দ করে বেশি। সেই ক্ষেত্রে আমাদের লবণটা আমি যখন সল্ট লিখব, রুগী যদি বলে যে আমার লবণ ছাড়া আমি খেতেই পারি না, তখন কিন্তু আমার এই সল্টের সামনে 3টে প্লাস দেব। এতে ওই সল্টের গুরুত্বটা বোঝানো হইল। তখন ওই রুগীলিপিটা অন্য কেউ দেখলেও বুঝতে পারবে যে লবণ তার খুবই পছন্দ। এখন আপনি যদি একেবারে কোনো সামনে প্লাস না দেন, সবগুলো একভাবে লিখছেন, তখন
তখন তো বোঝা যাবে না যে কোন লক্ষণটার গুরুত্ব বেশি। তা আমরা ডিজারে এভাবে বের করার চেষ্টা করব রোগীর কাছে তথ্য। এরপরে অ্যাভারশন। দেখুন, অ্যাভারশনে এটাও আমার জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন খাবার পছন্দ করেন না বা খেলে আপনার সমস্যা হয়। তো রোগী বলল যে আমি ডাক্তার মিষ্টি খেতে পারি না, মিষ্টি খেলে আমার প্রস্রাবটা বেড়ে যায়, আমার মাথা ঘুরায়, এই সমস্যা এটা হয়। তখন আমি মিষ্টিটা সুইটটা আমি লিখব অ্যাভারশনে, বা 3টে প্লাস দিব, গুরুত্ব বেশি হলে 3টে প্লাস দেব। এরপরে আসুন স্টুল সম্পর্কে জানতে হবে। স্টুল বিশেষ করে কনস্টিপেশন না সফট, হার্ড না সফট, নরম হয় না শক্ত হয়, বা ডিসেন্টারি সমস্যা আছে নাকি, এটা আমাদের জানতে হবে। রোগীর স্টুল 3 দিন পর 5 দিন পর হয়, এটাও আমাদের জানতে হবে। এরপরে দেখেন রোগীর কোনো অ্যাসিডিটির সমস্যা আছে নাকি, সেটাও আমাদের জানার চেষ্টা করতে হবে। এরপরে ইউরিন, প্রস্রাব সম্পর্কে জানতে হবে। প্রস্রাবে বিশেষ করে ফ্রিকোয়েন্ট বারবার হয় নাকি, প্রস্রাবে খুব দুর্গন্ধ, ফ্রিকোয়েন্ট বারবার হওয়া মার্সলের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। অপেন্সিভ গন্ধ হয়, অনেক মেডিসিনের মধ্যে আছে, বিশেষ করে সিপিয়া, কিরোজেট, নাইট্রিক অ্যাসিড, মার্সল, সালফার, অনেক ওষুধের মধ্যে আছে প্রস্রাবে দুর্গন্ধ। আমরা প্রস্রাব সম্পর্কে জানব। প্রস্রাবে বার্নিং আছে নাকি, কোনো জ্বালাপোড়া আছে নাকি, সেটাও জানার চেষ্টা করব। এরপরে আসুন বিশেষ করে আপনার ঘাম, পারস্পিরেশন, ঘামটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। রোগীর ঘাম আমরা কিভাবে জানব? রোগীকে জিজ্ঞেস করলে বলবে জি ঘাম হয়। এখন সে প্রচণ্ড কষ্ট করলে ঘাম একটু হবে, এটা সবারই হয়, কিন্তু সে স্বাভাবিক হাঁটাচলা করতেছে, খুব বেশি গরম না, স্বাভাবিক আবহাওয়ার অবস্থা স্বাভাবিক, এই অবস্থায় রোগী হাঁটাচলা করতেছে, একটু হাঁটাহাঁটি করলেই তার খুব ঘামাচ্ছে, এইটার গুরুত্ব আছে। আমরা এখানে পারস্পিরেশন, প্রফিউজ আমরা লিখব, সেখানে আমরা প্রফিউজ না লিখলে 3টে প্লাস দিব। ঘামে গন্ধ আছে নাকি সেটা আমরা জানার চেষ্টা করব। রোগী হয়তো বলবে না যে আমার ঘামে গন্ধ আছে, কিন্তু আমাদের জানার চেষ্টা করতে হবে যে আপনার যখন ঘামায় তখন কি আপনার ওই শার্ট থেকে একটু গন্ধ আসে। রোগীকে জিজ্ঞেস করলে তখন রোগী বলবে, গন্ধ আসলে বলবে, না আসলেও বলবে। এরপরে মহিলা রোগী হলে আমাদের বিশেষ করে সাদাস্রাব সম্পর্কে জানতে হবে। সাদাস্রাবের সমস্যা অনেক সময় রোগী বলে ডাক্তার মাসিকের আগে হয় বা পরে হয়, বা সবসময় হালকা হালকা একটু হয়, বা মাসিকে ওই সাদাস্রাবের চুলকানি আছে বা জ্বালাপোড়া আছে, এই বিষয়টা আমাদের জানতে হবে। মাসিক সম্পর্কে জানতে হবে। মহিলা রোগীদের ক্ষেত্রে মাসিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ক্রনিক রোগী এলে অবশ্যই মাসিক সম্পর্কে অবশ্যই জানার চেষ্টা করব। ঋতুস্রাবটা তার বেশি হয় বা কম হয়, বা অনিয়মিত বা খুব বেশি ব্যথা হয়, তার শুরু থেকে ব্যথা ছিল, এখনও ব্যথা আছে, পিপাসা কম, দিন দিন সে মোটা হয়ে যাচ্ছে। যদি সে নম্র হয়, বিশেষ করে তার শান্ত সভ্য, তাহলে আমরা পালসিটিলা ভাবতে পারি। যে কারণে আমাদের এই মাসিকের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা জানার চেষ্টা করব। এরপরে রোগীর কাতরতা, আমরা যেটা লিখি সংক্ষেপে হিট কোল্ড রিলেশন, আমাদের শ্রদ্ধেয় গুরু ডাক্তার রবীন বর্মন স্যারের সংক্ষেপে লেখাটা, তো আমিও ব্যক্তিগত এভাবে লিখি।
হিট কোল্ড রিলেশন। তো রুগীর কাতরতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। রুগীর শীত কাতর না গরম কাতর, এটিও আমরা জানার ক্ষেত্রে রুগীকে খুব পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতে হবে যে আপনি গরমে বা শীতে কোন আবহাওয়ায় আপনার বেশি কষ্ট হয়। রুগী বলল যে ডাক্তার আমি গরম একেবারেই সহ্য করতে পারি না, এই ক্ষেত্রে আমরা হট লিখব, রুগী গরম কাতর। রুগী বলল যে আমার গরমে বা শীতে কোনোটাই আমার সমস্যা হয় না, এই ক্ষেত্রে আমাদের সামনে কিছু লেখার শীত কাতর বা গরম কাতর লেখার কোনো সুযোগ নেই। রুগী যদি বলে যে আমি গরম বা শীত কোনোটাই সহ্য করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা বোধ মানে ঠান্ডা গরম, যেমন মার্সল আছে, আরও অনেক ওষুধ আছে যে উভয় কাতর, আমরা এটাই লিখব। এরপরে রুগীর কোনো জ্বালা আছে নাকি এটা আমরা জানার চেষ্টা করব। যেমন আমরা জানি আর্সেনিক অ্যালবাম, ফসফরাস, সালফার গুরুত্বপূর্ণ তিনটি ওষুধ। ডাক্তার ন্যাশ বলছেন যে জ্বালা জ্বালা জ্বালা, এই জ্বালার ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম, ফসফরাস, সালফার খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য এই ওষুধের লক্ষণগুলোও পেতে হবে, শুধু জ্বালা পেলেই আর্সেনিক, জ্বালা পেলেই ফসফরাস, জ্বালা পেলেই সালফার দেওয়া যাবে না। তো আমরা রুগীর কোনো জ্বালা আছে নাকি, পায়ের নিচে জ্বালা, হাতের তালু জ্বালা, অথবা মাথায় জ্বালা, ভার্টেক্সে জ্বালা, এটা আমরা জানার চেষ্টা করব। এরপরে আসুন রুগীর অটস, আঁচিল বা টিউমার, অর্বুদ, আঁচিল বা টিউমার আছে বা ছিল পূর্বে ছিল, তার চিকিৎসাটা কি হয়েছিল এটা আমাদের জানতে হবে। এরপরে রুগীর ঘুম সম্পর্কে, স্লিপ সম্পর্কে জানতে হবে। আমরা জানি কোষ্ঠিকামের রুগী, তার ঘুমটা খুবই দেরিতে হয়, সহজে ঘুম আসে না, এটা আমাদের জানতে হবে। এরপরে রুগীর গোসল সম্পর্কে জানতে হবে। সালফারের রুগী অনেক সময় আমরা দেখি গোসল করতে চায় না, গোসল অপছন্দ। ঠিক আমরা যদি নেট্টামিওরের রুগী দেখি, সে খুবই গোসল পছন্দ করে, অনেক সময় গোসল করে। আমরা এইভাবে রুগীর তথ্যগুলো ভালোভাবে জানার চেষ্টা করব। মনে রাখতে হবে রুগী ডাক্তার না, তিনি আমাদের যেই লক্ষণগুলো দরকার সুন্দর করে কিন্তু তিনি বলতে পারবেন না, কিন্তু আমাদের প্রশ্ন করে আমাদের জানার চেষ্টা করতে হবে। রুগী আমাদের যদি পুরুষ রুগী হয়, তার সেক্সুয়াল ব্যাপারে আমাদের জানতে হবে, তার কোনো নেগেটিভ মানে খারাপ কোনো বিষয় বর্তমানে আছে নাকি বা ভবিষ্যতে ছিল নাকি সেটা আমাদের জানতে হবে। তার বিবাহের পূর্বে কোনো খারাপ কিছুর কারণে বড় ধরনের কোনো রোগ ছিল নাকি সেটা আমাদের জানতে হবে। এরপরে মাইন্ড সিমটম, বিশেষ করে আমাদের মানসিক লক্ষণগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে। রুগীর মনে কি সমস্যা আছে, রুগী এটি সুন্দরভাবে উপস্থাপন আমাদের সামনে করতে পারবে না। আমরা তারে প্রশ্ন করে, যেমন আমরা এই মাইন্ড সিমটম নেওয়ার আগ পর্যন্ত যদি আমার কাছে মনে হয়, এই বিশেষ করে জেনারেল সিমটম বা হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি নেওয়া পর্যন্ত যদি এখন মনে হয় যে রুগী আমার নেট্টামিউরে লবণ খুব পছন্দ করে, গোসল খুব পছন্দ, সমস্যাটা মাথা ব্যথা, রৌদ্রে বৃদ্ধি পায়, উত্তাপে বৃদ্ধি পায়, নয়েসে শব্দে বৃদ্ধি পায়, আমি তখন মাইন্ড সিমটম নেওয়ার ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে রুগী নেট্টামিউরে হতে পারে। আমি নেট্টামিউরে কিছু মাইন্ডের রুগী না বললেও আমি মানসিক কিছু লক্ষণ জানার চেষ্টা করব। তার রাগ কেমন, সান্ত্বনায় সে বৃদ্ধি পায় নাকি, তার মনে কোনো কষ্ট আছে নাকি, এগুলো আমরা জানার চেষ্টা করব।
সহজে কান্না করে, সে কোম্পানি ডিজার অ্যাভারশন, কোম্পানি অ্যাভারশন, লোকসঙ্গ অপছন্দ, এটা আমরা জানার চেষ্টা করব। আমার যদি মনে হয় যে এই পর্যন্ত মাইন্ড সিমটমের আগ পর্যন্ত মনে হয় যে রুগী থুজার হতে পারে, আমি রুগীকে জানার চেষ্টা করব, আপনি স্বাভাবিকভাবে রাত্রে হাঁটাচলা করেন সন্ধ্যার সময়ে, তখন কি আপনার মনে হয় যে আপনার পিছনে সামনে কেউ আপনার সাথে হাঁটছে, এরকম মনে হয়? রুগী বলবে যে জি ডাক্তার সাহেব, আমি হাঁটতে গেলে মনে হয় সামনে পিছনে আমার কেউ আছে। আমি তার ড্রিম সম্পর্কে, স্বপ্ন সম্পর্কে জানব। স্বপ্নের মধ্যে হয়তো সে মৃত মানুষের স্বপ্ন দেখে, বিছনা থেকে পড়ে যাচ্ছে এই স্বপ্ন দেখে। সব লক্ষণ যে পাবো বিষয়টা এরকমের না, আমি জানার চেষ্টা করবো এই লক্ষণগুলো তার মধ্যে আছে নাকি। আমার মাইন্ড সিমটম নেওয়ার আগ পর্যন্ত যদি মনে হয় রুগী পালসিটিলা, মাইন্ড সিমটম মানসিক লক্ষণ নেওয়ার আগ পর্যন্ত যদি মনে হয়, যেমন থার্স্টলেস পেয়েছিলাম, আইসক্রিম পছন্দ ছিল, ঠান্ডা খাবার পছন্দ ছিল, মিনচে তার ব্যথা ছিল, এভাবে যদি মনে হয় যে আমার পালসিটিলা লক্ষণ তার মধ্যে আসে মানসিক লক্ষণ নেওয়ার আগ পর্যন্ত, তখন আমি মানসিক লক্ষণ নেওয়ার সময় আমার খেয়াল রাখবো যে মানসিক লক্ষণের কিছু পালসিটিলার কিছু লক্ষণ আমি তার মধ্যে পাই নাকি, এটা আমি খোঁজার চেষ্টা করব। এইভাবে আমাদের রোগীলিপির করার সময়ে রোগীর কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করব। রোগী মনে রাখতে হবে, রোগী সে ডাক্তার নয়। আমাদের যে লক্ষণগুলো রোগীলিপিতে প্রয়োজন সেগুলো সে সঠিকভাবে দিতে পারবে না, কিন্তু আমরা চেষ্টা করব সেগুলো বের করার, সেগুলো জানার চেষ্টা করব। এবং রোগীলিপি করার সময় তাড়াহুড়ার করার কিছু নেই, অনেক সময় নিয়ে রোগীলিপি করতে হবে। ক্রনিক রোগীর ক্ষেত্রে 5 মিনিট 10 মিনিটে রোগীলিপি হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, প্রত্যেকটা রোগীর কেস আলাদা আলাদা, এবং রোগীকে সময় দিয়ে লক্ষণগুলো সুন্দরভাবে যদি আমরা রোগীলিপিতে লিখতে পারি, অবশ্যই আমাদের ওষুধ নির্বাচন সহজ হবে, আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।